প্রায় ২০ মাস পর প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে। তবে সেটি স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে নাটকীয় ও বিস্ময়করভাবে পুলিশি গ্রেপ্তারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ইউনূসের আমলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন সময় আলোচনায় ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে থাকার কথা জানানো, সংবিধান বহির্ভূতভাবে স্পিকার পদত্যাগ করেছেন দাবি করা, স্পিকার ও তার স্বামীর পাসপোর্ট করতে না দেয়া নিয়ে আলোচনা হয়েছিল। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের আগে বলা হয়েছিল স্পিকার নিরুদ্দেশ। এরপর হঠাৎ করে মঙ্গলবার ভোরে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর প্রশ্ন ওঠে, এই ২০ মাস তিনি কোথায় ছিলেন? সেনাবাহিনীর তরফে তাদের হেফাজতে ছিলেন এমন তথ্য জানার পরও নতুন করে বিএনপি সরকার গ্রেপ্তারের খবর দিল কেন? আবার যে প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ এর মধ্য দিয়ে দেশে আবারও আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটল। বিশেষ করে আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া রাষ্ট্রীয় প্রটোকলের ৩ নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারই শুধু করেনি, ২ দিনের রিমান্ডও চেয়েছিল। তবে আদালত তার রিমান্ড বা জামিন কোনোটাই দেয়নি, পাঠিয়ে দিয়েছে কারাগারে। এমন নাটকীয় গ্রেপ্তারের পর দিনভর ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। শিরীন শারমিন চৌধুরীকে বিএনপি সরকার হঠাৎ কেন গ্রেপ্তার করলো? এটার সাথে কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের দিন মানে ২০২৪ সালের ৫ই আগস্ট সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে। তার সাথে ছিলেন আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। গত বছরের ২৩ এপ্রিল আদালতকে এমন তথ্য জানিয়েছিলেন জনাব পলক। তবে পলকের এমন তথ্যের আগেই ইউনূস সরকারের আমলে একাধিকবার খবর হয়েছিলেন সাবেক স্পিকার। প্রথম খবর হয় ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর। সেদিনের খবর ছিল পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ওই দিন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। বিস্ময়কর তথ্য ছিল, পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ইমেইলে পাঠানো হয়েছে তা তখনকার সরকার খোলাসা করেনি। তখন এভাবে পদত্যাগ করার যে খবর সরকার থেকে সার্কুলেট করা হয়েছে তা নিয়ে বিতর্ক ওঠে। কারণ রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পরবর্তী সংসদ না বসা পর্যন্ত স্পিকারের আর পদত্যাগের কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি। কিন্তু সংবিধান অনুযায়ী শপথ নিয়েও ইউনূস সরকার স্পিকারের পদত্যাগের বিষয়ে সংবিধানকে টিস্যু পেপার বানিয়ে ফেলেছিল। প্রায় ২ মাস পর বোঝা গিয়েছিল কেন অন্তর্বর্তী সরকার শিরীন শারমিনের পদত্যাগের খবরটি দিয়েছিল। ২০২৪ সালের ৩১ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পান সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সপ্তাহখানেকের মধ্যেই আবার শিরীন শারমিন চৌধুরী সংবাদপত্রের শিরোনাম হন। এবারের শিরোনাম হলো, পাসপোর্ট পেতে আঙুলের ছাপ দিয়েছেন সাবেক স্পিকার। পুলিশ বলছে পলাতক। ২০২৪ সালের ২২শে আগস্ট অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করেছিল। সাবেক স্পিকার তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনকে সঙ্গে নিয়ে ওই বছরের ৩রা অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। ১০ই অক্টোবর তাদের আঙুলের ছাপ ও আইরিশ ছবি জমা দেওয়ার কথা ছিল। গণমাধ্যমের খবরে তখন বলা হয় বাড়িতে বসেই তারা আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন। দর্শক খেয়াল করে দেখুন, ২০২৪ সালের ৬ নভেম্বর বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তিনি ঘরে বসেই আঙুলের ছাপ দিয়েছিলেন, যার অর্থ হলো অন্তর্বর্তী সরকার আমলে হয় সরকার তাকে গ্রেপ্তার করেনি অথবা করতে পারেনি। জনশ্রুতি আছে সরকার করতে পারেনি কারণ তিনি ছিলেন সেনা হেফাজতে। ২০২৫ সালের ২২শে মে আইএসপিআর পক্ষ থেকে ৬২৬ জনের একটি তালিকা প্রকাশ করা হয়, যাদেরকে ৫ই আগস্টের পর সেনা সদরে আশ্রয় দেওয়া হয়েছিল। এই তালিকার ৪ নম্বর নামটি ছিল শিরীন শারমিন চৌধুরীর।
এরপর বেশ লম্বা একটা সময় স্পিকার কোথায় ছিলেন তা নিয়ে আর আলোচনা শোনা যায়নি। তবে মাঝে মধ্যে দু একটি গণমাধ্যমে তিনি নিয়ে খোঁজ এমন খবর প্রকাশিত হতে দেখা গিয়েছিল। যেমন 2025 সালের 25শে অক্টোবর একটি গণমাধ্যমের খবর ছিল সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এখন কোথায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে তিনি স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে মানে ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। ওই খবরে বলা হয় তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার 1 বছরের তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েন চলছিল বলে খবর জানানো হয়। সবশেষ নির্বাচন হওয়ার পর যখন শপথ পড়ানোর জন্য স্পিকারকে দরকার, তখন বলা হয় তিনি কোথায় আছেন কেউ জানে না। যদিও 1.5 বছর আগে ঘরে বসে তিনি পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ দিয়েছিলেন। সরকারি ভাষায় এই না জানার মধ্যেই মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনে লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 60 বছর বয়সী সাবেক স্পিকারকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে তা ছিল দিনভর আলোচনার অংশ। আদালত থেকে সিঁড়ি দিয়ে নামানোর সময় হুড়োহুড়িতে পড়ে যান শিরীন শারমিন চৌধুরী। এ সময় ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। তার সাথে কয়েকজন নারী পুলিশ সদস্য পড়ে যান। এসব প্রচন্ড ভিড়ে নাজেহাল হন শিরীন শারমিন চৌধুরী। তার চেয়েও বড় প্রশ্ন ওঠে, কেন প্রথমবার মতো রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বিএনপি সরকার আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে 1 নম্বর আছেন রাষ্ট্রপতি, 2য় স্থানে আছেন প্রধানমন্ত্রী এবং 3 নম্বরে আছেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। সে অনুযায়ী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া এ ধরনের ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের আগে পরোয়ানা তো দূরের কথা, কোনো মামলার কাগজও দেখায়নি ডিবি পুলিশ। গণমাধ্যমের খবর অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ভোর 4:30টায়। সময়টা ভোর বলা হলেও বাস্তবে তা গভীর রাত, যখন যে কোনো মানুষ গভীর ঘুমে থাকেন। শিরীন শারমিনকে একজন দাগি আসামি যে তাকে এত রাতে গ্রেপ্তার করতে হবে। ডিবি পুলিশ দাবি করেছে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন, সেখান থেকে তাকে আটক করা হয়। অথচ শিরীন শারমিন চৌধুরী 2024 সালের 5ই আগস্ট কোথায় ছিলেন এবং এরপর কোথায় ছিলেন সে তথ্য এরই মধ্যে বলেছি। শিরীন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি 3টি মামলা এখনো তদন্ত চলছে। তদন্ত হওয়ায় মামলার প্রয়োজনে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ডিবি সেটা না করে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখালো কেন তাকে? এটা কি স্বেচ্ছাচারের নমুনা নয়? প্রশ্ন উঠেছে যে শিরীন শারমিন 20 মাস ধরে কোনোভাবেই দৃশ্যমান হননি, কোনো বিতর্কে জড়াননি, তাকে কেন গ্রেপ্তার করা হলো? আবার গ্রেপ্তারের পর রিমান্ড চাইলেও কেন রিমান্ড দেওয়া হয়নি? অনেকে মনে করছেন এর সাথে আওয়ামী লীগের পুনর্গঠন বা দলটির রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক থাকতে পারে। বিশেষ করে ইউনূস সরকার আমলে যতবারই রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা গেছে ততবারই শিরীন শারমিনের নাম সামাজিক মাধ্যমের আলোচনায় শোনা যেত। নির্বাচনের পর নানা মহল থেকে আবার যখন আওয়ামী লীগের মাঠে ফেরা নিয়ে আলোচনা উঠে এসেছে, তখন শিরীন শারমিনের গ্রেপ্তারকে অনেকেই এর সাথে প্রাসঙ্গিক বলে মনে করছেন। কারণ অনেকেই মনে করেন শিরীন শারমিন চৌধুরী সজ্জন হিসেবে পরিচিত। 2009 সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে 2013 সালের 30 এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর 2014 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন শিরীন শারমিন চৌধুরী। টানা 3টি সংসদে তিনি স্পিকার ছিলেন। আওয়ামী লীগের পুনর্গঠন ঠেকাতে সরকার শিরীন শারমিনকে আপাতত আইনি হেফাজতে পাঠিয়ে দিল, এমন আলোচনা নানা মহলে আছে। কারণ যেভাবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি মোটামুটি পরিষ্কার, পুলিশ রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এমনটি করেছে। আদালতে গ্রেপ্তার ও রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় ছাত্র জনতা মিছিল করেছিলেন। এই সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের
অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এই মামলায় শিরিন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি। এমন অভিযোগ দেখে খোদ আইনজীবীরাও অবাক হয়েছেন। একজন স্পিকার হুকুমের আসামি, যেখানে ইতিমধ্যে আদালতে হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি বিরোধী দল থাকার সময় গায়েবী মামলার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিল। সে বিএনপি এখন আবার গায়েবী ও সাজানো মামলায় সাবেক স্পিকারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ২০ মাস পর এসে কারাগারে পাঠালো। সেটির পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। আবার অন্য একটি সূত্র বলছে শিরিন শারমিনকে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি হত্যা মামলা নয়, হত্যা চেষ্টা মামলা। সূত্রটি মনে করছে শিরিন শারমিনকে এক ধরনের বন্দি জীবন থেকে বের করে আনতে এমন প্রক্রিয়ায় সরকার গেল কিনা সেখানেও রহস্য আছে। সে রহস্য আসলে কি তা জানার জন্য দেখতে হবে শিরিন শারমিন চৌধুরী জামিন পাচ্ছেন কিনা। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।